আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে পদ্য নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, জুতা এবং পায়ের ছবি। তো তোমাদের পাঠ্যপুস্তকে এরকম একটি কবিতা, এই জুতা এবং পা নিয়ে একটি কবিতা রয়েছে। সেই কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে পাঠের বিষয় জুতা আবিষ্কার, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার নিয়ে আজকে আমরা কথা বলব। তো এই কবিতাটি পাঠ করার পর আমরা যা জানবো, তোমরা যা শিখতে পারবে, আয়ত্ত করতে পারবে, কবির পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, কতগুলো জাটা কেনা হয়েছিল তা উল্লেখ করতে পারবে, জুতা আবিষ্কারের ইতিহাস জানতে পারবে। তো আমরা এখন কবি সম্পর্কে কিছু তথ্য জানব। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কবিগুরু। তো এই কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালের 7 মে কলকাতা জোড়াস ঠাকুর পরিবারে। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সরদা সুন্দরী দেবী। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নোবেল পুরস্কার পান। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে সোনার তরী, চিত্রা, বলাকা, চোখের বালি, শেষের কবিতা, রক্তকবরী, গল্পগুচ্ছ ইত্যাদি। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর 7 আগস্ট 1941 সালে মৃত্যুবরণ করেন। সাহিত্যের সকল শাখায় রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোঁয়া রয়েছে, আর সেই কারণে তিনি কবিগুরু। তো এখন আমরা কিছু শব্দের অর্থ জানব। চরণ, পা, বৃষ্টি, পানি ব্যবহারের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলে। মহি, পৃথিবী। ফরাশ, মেজে বা কার্পেট, বিছানা, এরকম। চামড়া, চর্মকার বা মুচি। কুলপতি মানে বংশের প্রধান। আরো কিছু শব্দের অর্থ আমরা জেনে নিই। পিপে, ডাক বা ডুল আকৃতি বিশেষ কাঠের তৈরি এক প্রকার পাত্র। তারপরে আছে কিস্তি, জলযান, প্রতিকার, সমাধান। তো আমরা এখন কবিতাটি অনুচ্ছেদ বাই অনুচ্ছেদ পড়ব এবং সাথে সাথে বিশ্লেষণ করব। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। তো কবি প্রথমে এইভাবেই শুরু করেছেন। কহিলা হবু শুনো গো গবুরাই, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, দরুনি মাঝে চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বেতন লও পাটি, রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি, রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি, আমার মাটি লাগাই মুড়ে মাটি, রাজ্য মূর একই অনাসৃষ্টি, শীঘ্রই এর করিবে প্রতিকার, নইলে কারো রক্ষা নাহি। আর এখানে বলতেছে কহিলাম হবু। হবু মানে কি? হবু হইল রাজা, আর গুবুরাম হইল কর্মচারী, মন্ত্রী পরিষদ, তাদেরকে বোঝানো হয়েছে। আর হবুটা হলো রাজা। মানে কহিল হবু, রাজা বলতেছে যে শুনো গো গবুরাম, মানে এই কর্মচারীদের, মন্ত্রী পরিষদ, তাদেরকে বলতেছে কালিকে আমি ভেবেছি সারা রাত, যে আমি সারা রাত ভেবেছি, চিন্তা করেছি। কি চিন্তা করেছি? যে মলিন ধুলা লাগিবে কেন পায়, যে মাটিতে যে ধুলা আছে
সেই ধুলা কেন আমার পায়ে লাগবে? হ্যাঁ, এটা কেন লাগবে? দরুনির মাঝে চরণ ফেলা মাত্র, যে পৃথিবীতে আমি পা ফেলার মাত্রই হ্যাঁ সেই ধুলা আমার পায়ে লাগে। তোমরা শুধু বেতন লও বাটি, কর্মচারীদের বলতে তোমরা খালি বেতন নাও, হ্যাঁ আমার পায়ে যে ধুলা লাগে সেদিকে তোমাদের কোনো নজর নেই। যে রাজার কাজে কাজে কিছুই নাহি দৃষ্টি, আমার দিকে কোনো নজর নেই। আমার মাটি লাগাই মুড়ে মাটি, রাজ্য মোর একই অনা সৃষ্টি। যে আমার দেশের মাটি, আমার মাটি, সেই মাটি আমার পায়ে লাগবে, এটা কিরকম অনা সৃষ্টি? হ্যাঁ, শীঘ্রই এর করিবে প্রতিকার, নইলে কার রক্ষা নাই আর। বলতে শীঘ্রই এর প্রতিকার করতে হবে। আমার পায়ে কেন ধুলা লাগে সেই ধুলা লাগা বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু কারো রক্ষা নেই। পরের অংশে শুনিয়া গবু বাবিয়া হলো খুন। গবু আগে বলছি যে গবু হলো মন্ত্রী খুন। দারুণ চাষে গর্ম বাহে গাত্র, পণ্ডিতের লইল মুখ চুন। পণ্ডিত হইল মুখ চুন, পাত্র দিয়ে নিদ্রা নাহি রাত্রে, রান্না করে নাহিকো চড়ে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, অশ্রু জলে বাসিয়ে পাকা দাড়ি, কহিলা গবু হবুর পদ পাদ্যে, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা লইব কি উপায়? এখন এই যে রাজা অর্ডার করলো যে আমার পায়ে কেন ধুলা লাগবে সে ব্যবস্থা করতে হবে, তা না হলে রক্ষা নাই। এখন এই কথা শুনে সকলে শরীর থেকে ঘাম জড়তেছে টেনশনে। হ্যাঁ, কারো বাসায় রান্না বান্না সব বন্ধ, সবাই কান্না করতেছে, দাড়ি বাইরে পড়তেছে, চোখের জল গড়তেছে, সকলে মানে একটা ব্যতিব্যস্ত হয়ে পড়লো যে কি করা, কিভাবে এই ধুলা দূর করা যায়। এই জন্য তাদের টেনশনের কোনো নেই। পরে ঠাস করে রাজাকে প্রশ্ন করতেছে, বলতেছে যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়? যদি এই ধুলা না থাকে, সেই ধুলা নিয়ে আপনার পায়ে দিব কোথায়? আপনার পায়ে ধুলা কিভাবে লাগাইব? হ্যাঁ, এটা একটা কৌশল করে এই প্রশ্নটি মন্ত্রী রাজাকে করল। পরের অংশে দেখো, শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলু। হ্যাঁ, ভাবিও পরে পদধূলির তথ্য। বলতেছে কথা ঠিক আছে যে পায়ে ধুলা নিতে হয়, যেহেতু সেই ধুলা দরকার আছে, কিন্তু আমি সেটা বুঝি না। আমি বুঝি আগে আমার পায়ে এই তথ্য তোমরা কিভাবে পায়ে ধুলো দিবে এটা পরে চিন্তা করো। এখন এই নগদ যে আমার পায়ে যেন ধুলা না লাগে সেই ব্যবস্থাটা আগে করো, আগের কাজ আগে করো। ধুলার অভাবে না পেলে পদধুলু, তোমরা সবে মাহিনা খাও বৃত্তে। এখন এই ধুলাধুলি না থাকে, কিভাবে পায়ের ধুলো দিবা কিংবা ই করবা নিবা, সেটা যদি তোমরা আবিষ্কার না করতে পারো তাহলে কেন বেতন নাও? এই বেতন খাওয়া তো মিথ্যে। কেন বা তবে কুসুম এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্ত, আগের কাজ আগে তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। বলতেছে যে বৈজ্ঞানিক এত পালি, কর্মচারী এত পালি, হ্যাঁ পায়ের ধুলা কোথায় পাবা সেই তথ্য তোমরা যদি বাইর করতে না পারো, আমার তো এগুলি পালা, হ্যাঁ আমি তো এমনি পালতেছি, তাহলে লাভটা কি? এখন তোমরা আগের কাজ আগে করো, আগে আমার পায়ে যেন ধুলা না লাগে সেই ব্যবস্থা করো, এবং পায়ের ধুলো নেওয়ার যে তথ্য তুমি বললা সেটা পরে দেখা যাবে। আদার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আসিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যত ছিল যন্ত্রী, বসিল সবে চশমা চোটে আটি, ফুরাইয়ে গেল 19 পিপে শস্য, অনেক ভেবে কহিল গেলে মাটি ধরাই, তবে কোথায় হবে শস্য? কহিল রাজা তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে? বলতেছে সারা এলাকায়, সারা পৃথিবী থেকে যত জ্ঞানী গুণী পণ্ডিত সকলকে একসাথে জড়ো করলো, এবং সবাই একসাথে বসে বসে এই তথ্য খুঁজলো কিভাবে রাজার পায়ে ধুলা যাতে না লাগে, সেই তারা একটা বের করতে চেয়েছিল। এখন এই আলাপ আলোচনার মাঝেই তাদের যে খাবারের শস্য ছিল যে ফুরিয়ে গেল 19
পিঁপে শস্য, মানে অনেক খাবারই মিটিংয়ের মধ্যে শেষ করে ফেলো, তারপর তাদের কোনো সমাধান তারা খুঁজে পেল না। তারপরে একটা কথা আবার রাজাকে ছুড়ে দিল যে তাই যদি না হবে, ওই অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরাই তবে কোথায় হবে শস্য। মাটি যদি ধরায়, পৃথিবী থেকে যদি মাটি আমরা সরিয়ে ফেলি, আপনার পায়ে যদি ধুলা না লাগে, মাটি না লাগে, তবে শস্য কোথায় হবে, ফসল কোথায় আমরা ফলাবো। রাজা তখন বলল, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে। আবার রাজা পেশ দিল যে বলে, তাই যদি না হবে তাহলে পণ্ডিত পাইলে আমার লাভ কি, পণ্ডিতেরা কোথায় রইল, পণ্ডিতেরা একটা বুদ্ধি বের করতে পারবে না। তো পরের অংশে, সকলে মিলে যুক্তি করি শেষ কিনিল ঝাঁটা 17.5 লক্ষ, জাটে চুটে পথের দোলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। তখন তা আবার একটা বুদ্ধি করলো, এই যে জাটা, হ্যাঁ, যে 17.5 লক্ষ জাটা কিনো এবং সকলকে লাগিয়ে দাও, যে একটা রাজ্য কি করতে হবে, ধুলা দূর করে ফেলতে হবে, রাজার পায়ে যেন ধুলা না লাগে। সকল লোকদেরকে লাগিয়ে দেওয়া হলো যে পরিষ্কার করা হয়। এখন এই পরিষ্কার করতে গিয়ে ধুলায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে গেল। রাজার মুখ, হ্যাঁ, বক্ষ, বুক ধুলায় একটা পরিপূর্ণ হয়ে গেল। ধুলায় কেহ বেলিতে নারের চোখ, ধুলায় মেঘে পড়িল ঢাকা সূর্য, মানে ধুলার মেঘে অন্ধকার হয়ে সূর্য পর্যন্ত ঢেকে গেল। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ্বল। ধুলার মাঝে নগর উজ্জ্বল হয়ে, মানে নগরই দেখা যাচ্ছে না, কোথায় নগর, ধুলার অন্ধকারে ছেয়ে গেছে। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। রাজা বলতেছে, ধুলা দূর করতে গিয়ে এখন ধুলাটা রাজ্যই ভরপুর করে দিলা, রাজ্যটাই ভরে দিলা ধুলায়। সূর্য দেখা যায় না, পৃথিবী দেখা যায় না, মানুষ দেখা যায়, সব জায়গায় ধুলো আর ধুলো। হ্যাঁ, তাই এই ধুলা দূর করতে গিয়ে তো ধুলা আরো বেশি তৈরি হলো। পরের অংশে, তখন বেগে ছুটিল যাকে যাক, মশক কাঁদে 21 লাখ বিস্তি, পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জল নাহিক চলে কিস্তি, জলের জীব মরিল জল বিনা, ডাঙ্গায় প্রাণী সাঁতার করে চেষ্টা, পাকের তলে মজিল বেচা কেনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। কহিল রাজা, এমনি সব গাদা, দোলারে মারি করিয়া দিল কাদা। বলতেছে, এই যে যখন দোলা তৈরি হলো, তখন তারা আবার একটা বুদ্ধি বের করলো, যে সবাই বিস্তি নিয়ে, পাতিল নিয়ে ছুটো নদীতে, বিলে, পুকুরে, হ্যাঁ, পানি দিয়া কি করতে হবে, এই দোলা দূর করতে হবে। তখন এরকম পানি আনলো, পরে লুক লাগাইল 21 লাখ। এখন এই পানি আনতে আনতে নদীর, পুকুরের পানি শেষ, ওইখানে মাছ এবং জলের যে জীবজন্তু আছে সেগুলি মরে গেল পানির অভাবে। আবার ডাঙ্গায় কি হয়ে গেল, সাঁতার কাটলো, ডাঙ্গায় প্যাগে কাদায় ভরপুর হয়ে গেল। এবং সেইখানে ডাঙ্গার যে মানুষগুলো, টানের যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলির সর্দি জ্বর, হ্যাঁ, দেশটায় উজাড় হয়ে গেল রোগে। এখন রাজা বলতেছে, এমনি সব গাধা, দুলারে মারি করিয়া দিল কাদা, দুলারে মাইরা এখন কাদা বানাইয়া দিল সব। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুন জনেক গুণ বস্ত, ঘুমিয়ে মাথা হেলিয়ে, গুড়িয়া মাথা হেলিল চোখে সর্ষে, দোলার হাই নাকি পাই অন্ত, কহিল মহিমাদুর দিয়ে ডাকো, ফরাস পাতি করিব দোলা ভন্দ, কহিল কেউ রাজারে গড়ে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্দ, দোলার মাঝে না যদি দেয় পা, তাহলে পাই দোলা তো লাগে না। বলতেছে, আবার পরামর্শ বসলো গুণী পণ্ডিতেরা, তারা একটা বুদ্ধি করলো, যে এখন কি করতে হবে, মাদুর বিছিয়ে, হ্যাঁ, এই এটা জমি জায়গা সব কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, যেন কোনো কাদা না লাগে। আবার কেউ কেউ বলতেছে, রাজাকে কি করো, একটা বন্দি করে রাখো, যেন কোনো রকমের ছিদ্র না থাকে। যদি রাজা বাইরে না আসে, তাহলে তো তার পায়ে ধুলা লাগবে কোথায় থেকে,
তখন আর পায়ে ধুলা লাগবে না, এরকম তারা বুদ্ধি করল। কহিল রাজা সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ, কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়ে মুড়িয়ে দাও পিঠি, ধুলির মহি ঝুলিতে মাঝে ডাকি, মহাপতির রহিবে মহাকীর্তি, কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতে চামার যদি মেলে। হ্যাঁ, এখন আরেকটা বুদ্ধি তারা করলো যে কথা আগে যা বলছো তা খাঁটি, কিন্তু আমি যদি বন্ধ করে থাকি, আমাকে যদি বন্দি করে রাখো, তাহলে এই রাজার রাজ্য কে চালাবে? রাজা তো মাটি তো সব হয়ে যাবে। হ্যাঁ, এখানে অরাজকতা তৈরি হবে। হ্যাঁ, এখানে রাষ্ট্র আর পরিচালনা করার কেউ থাকবে না। হ্যাঁ, তখন আরেকটা বুদ্ধি করলো যে চর্ম দিয়ে চামার দিয়ে, হ্যাঁ, চর্ম দিয়ে সারা পৃথিবীটা কি করো ডেকে ফেলো। হ্যাঁ, তাহলেই তো আর ধুলো লাগবে না। তো বলতেছে যে যোগ্য মতো চামার পাওয়া যায় এবং তাহলেই হয়তো এই পৃথিবীটা ডেকে দিতে পারবে। পরের অংশে রাজার চর, আচ্ছা, রাজার চর দাইল হেতা হুতা, ছুটিল সবে ছড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে এত উচিত মতো চর্ম, তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাবে মানস হবে সিদ্ধ, নিজের দুটি চরণ দেখুন তবে ধরুনি আর ডাকিতে নাহি হবে। তারা যখন কোনো জায়গায় এত চামার পাচ্ছিল না, মুচি পাচ্ছিল না, হ্যাঁ, তখন তারা কিন্তু মানে হতাশ হয়ে গেল যে এই কাজটা বোধহয় সম্ভব না। তখন একজন মুচির কাছে যখন গেল, সেই মুচি বলল যে আমাকে যদি একটি অনুমতি দাও। মুচি কুলিপতি মানে মুচিদের যে নেতা, দলপতি, হ্যাঁ, তার কাছে যখন গেল, সে বলল যে আমাকে যদি অনুমতি দেন, আমি একটা সহজ প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করে দিতে পারি। কি সেটা? যে নিজের দুটি চরণ যদি ডাইকা দেওয়া যায়, রাজার দুটি পা যদি আমি চামড়া দিয়ে ডেকে দেই, তাহলেই কিন্তু এই পায়ে আর ধুলা লাগবে না, আর ওই দরুনি আর ডাকিতে নাহি হবে। সারা পৃথিবীকে চামড়া দিয়ে ডাকার প্রয়োজন পড়বে না। কহিল রাজা এত কি হবে শীতে, ভাবিয়া মল সকলে দেয় শুদ্ধ, মন্ত্রী কহে বেটারে শুল বিদে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। বলতেছি এটাতে কি সমাধান হবে? এত সহজ প্রক্রিয়া, আমরা এত কিছু করে পারলাম না। হ্যাঁ, এটাকে বন্দি কর, এটাকে শুলে তুল, হ্যাঁ, এটাকে হত্যা করা হবে, হ্যাঁ, এটাকে করে রাখো। রাজার পদচর্ম অবরণে ডাকিল গুরু বসিয়া, পাদুপান্তে মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনি বেটা পেরেছে সেটা জানতে। হ্যাঁ, দেখো, এখন রাজা তখন বললো যে ঠিক আছে, কাজটা করুক। হ্যাঁ, রাজার পায়ে যখন চামড়া দিয়ে মুড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু আর পায়ে গুলা লাগলো না। তখন ঠাস করে ওই মুচির কাছ থেকে কথা কেড়ে নিয়ে, চাটুকারিতার যে একটা স্বভাব থাকে মন্ত্রীদের, সেই মন্ত্রী বলতেছে যে না, এটা তো আমার মাথায় ছিল যে রাজার পায়ে চামড়া দিয়ে ঘুরে দিলে আর ধুলা লাগবে না। এই ব্যাটা কিভাবে বুঝলো? আমার এই চিন্তা চেতনা, আমার এই বুদ্ধিটা এই ব্যাটা জানলো কিভাবে? হ্যাঁ, সেইটা উল্টা আরো নিজে কৃতিত্ব দিতে চাচ্ছে। সেই দিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। বাঁচিল এই মন্ত্রী পরিষদ, আর রক্ষা পেল এই যে পৃথিবীর মানুষগুলো, পৃথিবী রক্ষা পেল। কারণ তারা যে বুদ্ধি করেছিল, প্রত্যেকটাই কি সমস্যা আরো তৈরি করেছিল। তো এই যে জুতা আবিষ্কার, এই থেকেই কিন্তু এই জুতা আবিষ্কার হলো। একটি ক্ষুদ্র, একটি সামান্য মুচি, তারা এত বড় বড় পণ্ডিত বৈজ্ঞানিক, তারা এই সমস্যার যখন সমাধান করতে পারছিল না, ঠিক একটি নিম্ন শ্রেণীর মানুষ সে কিন্তু এই সমস্যার সমাধান করিয়েছে। এখানে কবি বুঝাতে চেয়েছেন যে ছোট বড় জাত ভেদে এটা কাজের কোনো এখানে ভেদাভেদ নেই। কে পণ্ডিত, কে বৈজ্ঞানিক, কিংবা কেউ মুচি, কিংবা এখানে এগুলি
বড় বিষয় না, বিষয় হলো কে সুন্দর করে, কে সঠিক কাজটি করতে পেরেছে। সে ছোট জাত হতে পারে, সে নিম্ন শ্রমিক হতে পারে, সে নিম্ন শ্রেণীয় মানুষ হতে পারে, তার দ্বারাও একটি মহৎ কাজ, তার দ্বারাও একটি বড় কাজ সংগঠিত হতে পারে। আমরা কিন্তু সেই জিনিসগুলি ভুলে যাই। তাই আমাদেরকে সকলের কাজের মর্যাদা দিতে হবে এবং সকলকে তার যে প্রতিভা রয়েছে, তার যে কাজ করার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা, সেই প্রতিভা কাজে যদি আমরা লাগাতে পারি, তাহলেই কিন্তু একটি সুন্দর, একটি বাসযোগ্য সুন্দর ভবিষ্যৎ কিন্তু আমাদের সামনে থাকবে এবং একটি রাষ্ট্র, একটি সমাজকে সুন্দরভাবে আমরা সাজাতে পারব। তো আমাদের কবি যেই মেসেজটি তোমাদের মাধ্যমে দিতে চেয়েছেন, যে এখানে জ্ঞানী গুণী পাশাপাশি একবারে নিম্ন শ্রেণী মুচির মাধ্যমেও যে সমস্যার সমাধান হয়, একটি খেটে খাওয়া মানুষের মাধ্যমে যে সমস্যার সমাধান হতে পারে, সেই জিনিসটি কিন্তু ফুটিয়ে তুলেছেন। আরেকটি ওই যে চাটুকারিকতা, ওই যে বড় মানুষের সাথে তুষামুদি করার বিষয়টিও কিন্তু এখানে ফুটে উঠেছে। তো তোমরা কিছু প্রশ্ন লিখে নাও। নহিলে কারো রক্ষা নাহি আর কথাটি কেন বলল? রাজার আদেশ শুনে রাজার রাজদরবারে কি পরিস্থিতি তৈরি হলো? তোমরা একটি দলগত কাজ খাতায় তুলে নাও। ধুলা বন্ধে কি কি উপায় অবলম্বনের সিদ্ধান্ত হয়েছিল লিখো। এই যে রাজার পায়ে যে ধুলা, এখন এই ধুলাটা বন্ধ করার জন্য রাজার যে মন্ত্রী পরিষদ, পণ্ডিত, বৈজ্ঞানিক, তারা যে বিভিন্ন রকমের বুদ্ধি করেছিল, সেই সিদ্ধান্তগুলি কি কি ছিল, সেই সিদ্ধান্তগুলি তুমি সুন্দরভাবে খাতায় তুলে রাখবে। তো কিছু মূল্যায়ন করব আমরা। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। মন্ত্রীর নাম কি? গুবুরাম। মাহি শব্দের অর্থ কি? পৃথিবী। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। জুতা আবিষ্কার কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কল্পনা। কয়টি জাটা কেনা হয়েছিল? 17.5 লক্ষ। রাজার চর কাজকর্ম ছেড়ে কোথায় গেল? চামার খুঁজতে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সাল কোনটি? 1861 সাল। বিশ্বের সংখ্যা কত ছিল? 21 লাখ। তো বাড়ির কাছে আমি পূর্বেই দিয়েছিলাম, তো তোমরা সেই বাড়ির কাজটি সুন্দর করে খাতায় তুলে রাখবে। তো সকলকে আজকে আমার এই ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।